কয়েকদিনও নয়, কয়েক ঘন্টা মাত্র। তার আগেই ক্ষমতা দেখালো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নো ভোট নো ভোট। হাসিনার এই উক্তি আজ অক্ষরে অক্ষরে পালন করছে বাংলাদেশ জুড়ে। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব আবার সংগঠিত হচ্ছে, দেশে ফেরার রাজনৈতিক কৌশল সাজাচ্ছে এবং প্রয়োজন হলে কারাবরণেও প্রস্তুত। বার্তাটা একদম স্পষ্ট, আওয়ামী লীগ রাজনীতি থেকে সরে যায়নি, বরং দীর্ঘ নীরবতার পর নতুন করে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। দলীয় ঐক্যবদ্ধ সরকার গঠন করবে জামায়াত। রাজধানীতে নির্বাচনী জনসভায় দলের আমির। ভোটে চাঁদাবাজদের পরাজিত করার আহ্বান নাহিদ ইসলামের। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে নিরাপদ দেশ গড়ে তোলা হবে। রাজধানী নির্বাচনী জনসভায় তারেক রহমান ধানের শীষকে জয়ী করার আহ্বান। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যেন নীরবতার দেয়াল ভেঙে দিল প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। 12 ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন ইতিহাসের বাঁক বদলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দেশের 1675 জন বিশিষ্ট নাগরিক আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বয়কট করার ডাক দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে, বাক পরিবর্তন হবে। ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা ঘর ছেড়ে পালায়। আসামি সরকার পরিবর্তনের পরে বেকসুর খালাস হয়ে যায়। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। আওয়ামী লীগের ভোটারদের একমাত্র প্রতিবাদের অস্ত্র হতে পারে ভোট কেন্দ্রে না যাওয়া। এবং সজীব ওয়াজেদ জয় বলেছেন যে তাই আমার অনুরোধ আপনাদের প্রতি, আওয়ামী লীগকে সমর্থন করেন কি করেন না, বাংলাদেশের যদি ভালো চান, বাংলাদেশের ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে চান, তাহলে এই নির্বাচন যে খুব মধুর এবং মিষ্টি এবং খুব প্রয়োজনীয়, সেটা নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই ক্রমাগতভাবে স্পষ্ট হয়েছে। বিশেষ করে তারেক রহমান দেশে আসবার পর থেকেই তার যে একটা মূল লক্ষ্য হয়ে উঠেছে আওয়ামী লীগের ভোটকে তার দিকে আনা, তার প্রথম উদাহরণ হিসেবেই তিনি বাংলাদেশে নেমেই শান্তি চাই শান্তি চাই শান্তি চাই, ঐক্যের বাংলাদেশ গড়তে হবে, এ ধরনের কথাবার্তা বলেছেন বলে আওয়ামী লীগের ভোটারদের মনটা বেশ নরম করে তুলেছেন। তারপর একেবারেই যেমন ভাবে বিভিন্ন পত্রিকায় মানে ভুইফোড় অনেক সংগঠনের জরিপ করিয়ে এসব শিরোনাম করা হচ্ছে যে 70% মানুষই বিএনপিকে ভোট দিতে চায়, তেমনি নির্বাচন যত কাছে চলে আসছে তখন আরো কিছু একদম নাম অজানা সংগঠনের এমন সব জরিপ সব সংবাদ মাধ্যমে একেবারে হুক্কা হওয়া রবে একসাথে প্রকাশ করছে, যেখানে বলা হচ্ছে 48% আওয়ামী লীগের ভোটারই এখন তারেক রহমানকে ভোট দিতে প্রস্তুত। মনে হয় যেন আওয়ামী লীগের ভোটাররা দলে দলে বেরিয়ে ওই জরিপকারী প্রতিষ্ঠানের সামনে হাত তুলে বলেছেন, আমি আওয়ামী লীগের ভোটার, আমি আওয়ামী লীগের ভোটার এবং আমি তারেক রহমানকে ভোট দিতে চাই, আমি তারেক রহমানকে ভোট দিতে চাই। আর তারা টিক দিয়ে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন 48% ভোটার আওয়ামী লীগের, তারা রাজি এখন তারেক রহমানকে ভোট দিতে। এসব হাস্যকর ঘটনা যখন ঘটানো হচ্ছে তারেক রহমানের বাক্সে আওয়ামী লীগের ভোট নিয়ে যেতে, তারেক রহমানও আরো নানা রকম খেলা খেলেছেন। তিনি টাইম ম্যাগাজিনকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে সাংবাদিক স্পষ্টত লিখেছেন তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা সে প্রশ্নের উত্তর দিতে রাজি না হলেও তিনি বলেছেন একটা তাত্ত্বিক কথা। তিনি বলেছেন তিনি কোনো রাজনৈতিক দলের উপরেই নিষেধাজ্ঞা পছন্দ করেন না, কারণ আজকে যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা হয় বা আজকে যদি আপনার দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, কালকে তো আমার দলের উপর দেওয়া হতে পারে। মানে এমন একটা তত্ত্ব কথা তিনি বলেছেন যেন মনে হচ্ছে তিনি বুঝতেই পারছেন না এটা কোন দেশে কোন পরিপ্রেক্ষিতে এমন প্রশ্ন করা হচ্ছে। কিন্তু তাতেও আওয়ামী লীগের অনেক ভোটাররা বেশ মানে চমকে উঠেছেন, তারা ভাবতে শুরু করেছেন এটা কি কোনো ইঙ্গিত যে আওয়ামী লীগের সঙ্গে তারেক রহমানের কোনো কথাবার্তা চলছে। ওদিকে কিন্তু শেখ হাসিনা কি বলছেন সাক্ষাৎকারে, অনেক ক্ষেত্রেই তো সেগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যমে তারেক রহমান কি বলছেন তার মতো করে তো আর প্রচারিত হয় না। শেখ হাসিনা কিন্তু কথা সাক্ষাৎকারে বলেছেন বিভিন্ন সময় যে 32 নাম্বার ভাঙতে সবার আগে গিয়েছে যুব দলের ছেলে। মনে রাখতে হবে যে এইসব স্লোগান তো হয়েছেই যে তার ভাইয়া তোমায় কথা দিলাম 32 নম্বর দখল নিলাম, কাজেই সেসব মনে করিয়েছেন। শেখ হাসিনা বলেছেন যে বিএনপিকে নিয়ে তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিএনপি সবসময় গিয়ে চরমপন্থীদের সাথে হাত মেলায়, মানে জামায়াতে ইসলামীর মতো দলগুলোর সাথে হাত মেলায়, তারা তো সরকারই গঠন করেছে একসাথে। এবং শেখ হাসিনা মনে করিয়েছেন যে এই যে তারেক রহমান, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এমনকি FBI এর কাছে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তার বিরুদ্ধে সব মানে দলিল দস্তাবেজ আছে। সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসেই মনে করিয়েছেন যে FBI এর এমন সব অভিযোগের ভিত্তি এবং মানে প্রমাণাদি আছে তারেক রহমানের বিরুদ্ধে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন চাইবে তারেক রহমানকে তেমন পুতুল সরকারের মতো নাচাতে পারবে। শেখ হাসিনা এটাও মনে করিয়েছেন যে 17 বছর ধরে একটা বিলাসী জীবনযাপন করে লন্ডনে তিনি হঠাৎ করে যখন পদ পেয়েছেন চলে এসেছেন, কাজেই তাকে নিয়ে বিরাট আশাবাদের কোনো কারণ নাই। সেটা তিনি প্রমাণ দিচ্ছেন যে শহরে এরই মধ্যে মেডিকেল কলেজ আছে, সে শহরে গিয়ে তিনি বলছেন তিনি মেডিকেল কলেজ করে দেবেন। তারেক রহমান যে শহরে চিনিকল নাই সে শহরে গিয়ে বলছেন এবার তিনি
চিনিকল খুলে দেবেন আর সেই 70-80 দশকের মতো এখনো খাল খননের স্বপ্ন দেখছেন, এসব তো আছেই, এসব প্রসঙ্গ থাক। কিন্তু তিনি এরপর সর্বশেষ ভোট তার কবজায় নিতে, আওয়ামী লীগের ভোট তার ব্যালট বাক্সে ঢোকাতে সর্বশেষ যে তোপটা দেখেছেন, মানে যে ওষুধটা তিনি প্রয়োগ করতে চেয়েছেন, সেটা হচ্ছে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন তারা কোনোভাবেই জামায়াতে ইসলামীর সাথে কোনো সরকার গঠন করবে না, কারণ তাহলে বিরোধী দলে থাকবে কে। আর তারপরে বলেছেন যে শেখ হাসিনার সন্তানেরা যদি রাজনীতিতে ফিরে আসতে চায়, তাদেরকে যদি জনগণ গ্রহণ করে, তাহলে নিশ্চয়ই তারা রাজনীতি করতে পারে। এরপরেও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে যে তার মানে কি শেখ হাসিনার উত্তরসূরিদেরকে, আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কর্মীদেরকে তিনি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দেবেন এই কথা বলছেন। আসলে তিনি কিন্তু সবই তাত্ত্বিক কথা বলেছেন, মানে জনগণ যদি চায় তিনি ফিরে আসার সুযোগ করে দেবেন। আর ওই যে জাতীয় সরকার জামায়াতের সাথে গঠন করবেন না বলেছেন, সেটাও আওয়ামী লীগে এক রকমের টোপ দিতে আওয়ামী লীগের ভোটারদেরকে যে না না, একটা চরমপন্থী বা একটা কট্টরপন্থী দলের সাথে আমরা যাচ্ছি না, আমরা প্রায় আওয়ামী লীগের মতো, কাজে আপনাদের আমাদেরকেই ভোট দেওয়া উচিত। জেনে শুনে তারেক রহমান এই কাজ করেছেন। তিনি জানেন তার জাতীয় সরকারে জামায়াতে ইসলামীকে না নিয়ে, ক্ষমতার ভাগাভাগি না করে কোনো উপায় নাই, 3 দিনও তিনি সরকারে থাকতে পারবেন না। আর জামায়াতে ইসলামী যদি তারাই জিতে আসে, তাহলে তারা বরং তারেক রহমানকে কোনো ঠাঁই দেবে কিনা সে সন্দেহও আছে। এসব মিলিয়ে যখন পরিস্থিতি এমন যে তারেক রহমান একটা একটা করে টোপ ফেলছেন শুধু মানে আওয়ামী লীগের ভোটটাকে নিজের পক্ষে টানতে, যেমন ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ঠাকুরগাঁয়ে রমেশ সেন, আওয়ামী লীগের যেই মন্ত্রী মারা গেলেন সদ্য কারাবন্দী অবস্থায়, তাকে রীতিমতো গ্রেফতার করতে ঢাকা থেকে পুলিশ পাঠিয়েছিলেন, মানে যাতে তার এলাকার আওয়ামী লীগ নেতা, যিনি সৎ এবং মানে ভীষণ জনগণের একটা মনের মণিকোঠায় স্থান পাওয়া এক নেতা, স্থানীয় নেতা, তাকে গ্রেফতার করার একেবারে সুবন্দোবস্ত করে দিয়েছিলেন যে ফখরুল আলমগীর, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এখন সেই এলাকার ধর্মীয় সংখ্যালঘুদের ভোট, আওয়ামী লীগ ভোটারদের ভোট পেতে একেবারে রমেশ সেনের মৃত্যুর পর শোক জানিয়েছেন। শুধু তাই নয়, শোকাভিভূত অবস্থায় ওই পরিবারের সঙ্গে দেখাও করতে গেছেন। কাজেই বিএনপির যে কত মধু মিষ্টি লাগছে আওয়ামী লীগের ভোট, তা বুঝতে কোনো বাকি নাই, এবং তারা যথেষ্ট কনফিউশন এবং একরকমের দ্বিধা তৈরিও করতে পেরেছে আওয়ামী লীগের ভোটারদের মনে যে জামাত ঠেকাতে অন্তত বিএনপিকে ভোট দেওয়া ভালো হবে কিনা। শেখ হাসিনা তো আগেই বলেছিলেন যে শেষ পর্যন্ত এসে বিএনপি জামাত হাত মেলাবে। এখন সজীব ওয়াজেদ জয় ভিডিও বার্তায় এসে স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশকে বাঁচাতে হলে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেওয়া চলবে না। এটা একটা সাজানো নির্বাচন, যে নির্বাচনটা অনুষ্ঠিতই হচ্ছে বিএনপি জামায়াতকে ক্ষমতায় আনার জন্য, এবং বিএনপি জামায়াতকে ক্ষমতায় আনার জন্য যে অবৈধ নির্বাচন, সে নির্বাচনে ভোট দিতে যাওয়ার কোনো অর্থ থাকতে পারে না বাংলাদেশের জনগণের। তিনি বলেছেন আমি বুঝি যে আপনারা বিরক্ত হয়ে গেছেন এবং আপনারা একটা পরিবর্তন চান, কিন্তু নির্বাচন যদি হয় তাহলে তো ইউনূস সরকার এমনিও থাকতে পারবে না, কাজেই সেজন্য ভোট দিতে যাওয়ার প্রয়োজন নাই। এরপর শনিবারের সেই ভিডিও বার্তায় তিনি একথাও বলেছেন যে আমি জানি আপনারা খুব বিরক্ত, কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, গণতন্ত্র নেই, আপনাদের ভয়ে থাকতে হয়েছে, আপনারা সবাই বিরক্ত, ভোট দিতে চান যাতে এই সরকার চলে যায়। আপনারা ভোট দেন বা না দেন, এই সরকার নির্বাচনের পরে আর থাকছে না। এরপর তিনি এটা মনে করিয়েছেন যে নির্বাচনে শুধু আওয়ামী লীগকে না, যত স্বাধীনতার সপক্ষের দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, নির্বাচনে দেশের অর্ধেক সংখ্যক দলকেই বাদ দেওয়া হয়েছে, যত প্রগতিশীল দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র বিএনপি জামায়াতকে ক্ষমতায় বসানোর জন্য ওই নির্বাচন হচ্ছে। যেই জামায়াত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা দেশের 30 লাখ মানুষকে হত্যা করেছে, তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য এই নির্বাচন। এরপর শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন যে এটাও ওনারা বোঝেন, মানে আওয়ামী লীগ উপলব্ধি করে, আওয়ামী লীগ নেতৃত্ব উপলব্ধি করেন, শেখ হাসিনা পুত্র বলছেন তিনি নিজেও এটা বোঝেন যে বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কার চায়। কিন্তু তিনি মনে করিয়েছেন যে এর আগেও 75 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসকরা এসে গণভোটের মাধ্যমে এবং নানা রকম ফরমান জারি করে সংস্কারের প্রচেষ্টা নিয়েছে, এবং সেসব সংস্কার প্রচেষ্টা গণতন্ত্রকে দুর্বল করেছে, সবল করে নাই। এবং শেখ হাসিনা পুত্র বলছেন যে এই যে 12 তারিখের গণভোট, সেটাও বাংলাদেশের গণতন্ত্রকে আবারও দুর্বলই করবে। এই গণভোটের মাধ্যমে গণতন্ত্র আবারও দুর্বল হয়ে যাবে, রাজনৈতিক সংকট সংঘর্ষ আবারও ফিরে আসবে। সজীব ওয়াজেদ জয় বলছেন এই নির্বাচনের ফলে কোনো শান্তি স্থিতিশীলতা আসবে না। আজ হোক, কাল হোক,
আবারও আন্দোলন হবে, আবারও এরকম পরিস্থিতি ফিরে আসবে। কাজেই শেখ হাসিনার তরফে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় যে ভিডিও বার্তা দিয়েছেন, আওয়ামী লীগের তরফে যে ভিডিও বার্তা এসেছে, তাতে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে আওয়ামী লীগের ভোটারদের একমাত্র প্রতিবাদের অস্ত্র হতে পারে ভোট কেন্দ্রে না যাওয়া। এবং সজীব ওয়াজেদ জয় বলেছেন যে তাই আমার অনুরোধ আপনাদের প্রতি, আওয়ামী লীগকে সমর্থন করেন কি করেন না, বাংলাদেশের যদি ভালো চান, বাংলাদেশের ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে চান, তাহলে এই নির্বাচনে ভোট দেবেন না। এটা একটা সাজানো নির্বাচন, এর ফলাফল তো অলরেডি নির্ধারণ করা আছে। এবং সজীব ওয়াজেদ জয় বলছেন কত শতাংশ ভোট হবে সেটাও তারা আগে থেকেই বলে দিচ্ছে। কাজে এই সম্পূর্ণ সাজানো নাটক, এই নির্বাচনে ভোট দিয়ে কোনো লাভ নেই। মানে এই নির্বাচনে যে বিএনপি জামাতি ক্ষমতায় আসতে যাচ্ছে, এটা বুঝতে তো কোনো অসুবিধা হয় না। জামায়াতে ইসলামী এরই মধ্যে বলেও রেখেছে যে তারা নির্বাচনে জিতলে জাতীয় সরকার গঠন করবে। শুধু তাই নয়, তারেক রহমানের সঙ্গে তাদের এই কথা হয়ে গেছে যে নির্বাচনের পর সরকারটা কেমন হবে সে বিষয়ে তারা আবারও আলোচনায় বসবেন। মানে আমি প্রত্যেক দিন যে কথাটা আমি বারবার বলি যে জামায়াতে ইসলামী, বিএনপি, ইউনূস পক্ষ, জাতীয় নাগরিক পার্টি সকলকে যদি এই নির্বাচনের পর ক্ষমতার ভাগ দেওয়া না যায়, তাহলে নির্বাচনটা কেন? কাজেই তারেক রহমান হঠাৎ তাত্ত্বিক বক্তব্য রাখছেন বটে জনসভায় কিংবা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে, কিন্তু তার মানেই এই নয় তিনি একটি অন্তর্ভুক্তিমূলক শান্তির সমাজ প্রতিষ্ঠায় সত্যি সক্রিয় ভূমিকা রাখবার মতো রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতিতে দিতে পারবেন। কারণ তাহলে তারেক রহমানের এর চেয়ে অনেক বেশি শক্ত এবং সুস্পষ্ট অবস্থান নেওয়ার কথা ছিল। কিন্তু মে মাসেও কি হয়েছিল মনে করে দেখুন, যখন হাসনাত আব্দুল্লাহরা নেমে এলেন জামায়াত, শিবির সহ বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর নেতা কর্মীদের জড়ো করে যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে, তখন কিন্তু বিএনপি এর কোনো প্রতিবাদ করেনি, বরং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিল। কারণ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যেটা বলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারলে যেহেতু নির্বাচনে তারাই জয়লাভ করত, কিংবা এই বিএনপি জামাতের ভাগাভাগির একটা ক্ষমতা ভাগাভাগির একটা সরকার গঠনের স্বপ্ন এদের কাউকেই দেখতে হতো না, সে কারণেই তো আওয়ামী লীগকে বাইরে রাখা। কাজেই আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়ায়, নির্বাচনী প্রক্রিয়ায় তারেক রহমান বা বিএনপি বা আনতে চাইবে কেন? সে কারণে আওয়ামী লীগের ভোটাররা ভোট দেওয়ার জন্য কোনো মার্কা খুঁজে নেবে 12 ফেব্রুয়ারির নির্বাচনে, সেটা ভাববার কোনো কারণ নেই। আওয়ামী লীগের ভোটাররা প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা মাত্র দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।